ওকে, আই হোপ আমাকে শোনা যাচ্ছে। সো আপনাদের আমি একটু শর্টে একটা ভিডিও দিতে চাচ্ছি। একটু দেখেন আপনারা। সো প্রথমে আমরা বিগ ওটা পড়বো। বিগ ওর এখানে একটা ডেফিনিশন লেখা আছে, এ ফাংশন এফ এন ইজ সেড টু বিগ ও অফ জিএন if and only if there exists constant c and constant n not such that এইটা হচ্ছে আমার মেইন ফর্মুলাটা ফর অল n is greater than equal to n not। সো এইটা একটু আপনারা খাতায় লিখে ফেলবেন। এটা হচ্ছে বিগ ওর ডেফিনেশনটা, এটা হচ্ছে বিগ ওমেগা ডেফিনেশনটা সেম, বাট এখানে আপনার ফর্মুলাটা হচ্ছে জিরো লেস দ্যান ইকুয়াল টু সি জি অফ এন লেস দ্যান ইকুয়াল টু এফ এন ফর অল এন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এন নট। এখন একটা এফ এন দেওয়া আছে এন কিউব প্লাস ওয়ান। এখন আপনাকে জিজ্ঞেস করতেছি যে এটার বিগ ওমেগা কি ওয়ান কিনা, ঠিক আছে? সো দেখেন আমি এই ফর্মুলাতে যদি জি অফ এন অন বসাইলাম এবং সি ইকুয়াল টু অনের জন্য এইটা কিন্তু ট্রু এই ফর্মুলাটা। সো সি ইকুয়াল টু অনের জন্য যেহেতু এই ফর্মুলাটা ট্রু, সেহেতু এই এফ এন এর বিগ ওমেগা হচ্ছে ওয়ান। আবার বিগ থেটার ফর্মুলাটা লেখা আছে, মানে এই ডেফিনেশনটা লেখা আছে, একটু দেখেন। বিগ থেটার ব্যাপারটা হচ্ছে জিরো ইজ লেস দ্যান ইকুয়াল টু এফ এন সি ওয়ান জি এন। এই ফর্মুলাটা একটু মনে রাখেন। এখন আসেন এই কার্ভটা থেকে একটু বুঝাই দিই। কার্ভটার ক্ষেত্রে আমার বিগ ও হচ্ছে উপরের কার্ভটা, ওমেগা হচ্ছে নিচের কার্ভটা, আর এই যে কার্ভটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিগ থেটার কার্ভটা। এতটুকু হচ্ছে আমার থিওরিটিক্যাল কথাবার্তা। অ্যান্ড এখন আই নো আপনারা থিওরিটিক্যাল কথাবার্তা সবাই খুব একটা ক্লিয়ার হন নাই। সো আমরা একটা এক্সাম্পল দেখব। দেখেন এখানে প্র্যাকটিসের জন্য একটা এক্সাম্পল রাখছি আমি। এখানে এক্সাম্পলটাতে কি বলা হয়েছে? এক্সাম্পলটাতে বলা হয়েছে লেট এফ এন ইকুয়াল টু 10n প্লাস 5। সো ফাইন্ড দ্য ভ্যালু অফ সি অ্যান্ড এন সো দ্যাট আমরা বিগ ও বিগ ওমেগা এবং বিগ থিটা ভ্যালিড করে। আচ্ছা, বিগ ওর ক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল? আসলে ওই যে একটা লেস দ্যান ইকুয়াল টু জিরো, এটা না লিখলেও হয়, বাট আপনি চাইলে লিখতে পারেন। বিগ ওর ক্ষেত্রে ফর্মুলাটা আমি লিখলাম, এফ এন এর ভ্যালুটা হচ্ছে 10n প্লাস 5, 10n প্লাস 5 দিলাম। তারপর লেস দ্যান ইকুয়াল টু, এখন এই যে 11n, এই 11nটাকে হচ্ছে আমাদের বের করতে হবে। ওকে, এখন এখানে কেন 11nই দিলাম? আচ্ছা, এখন 10n প্লাস 5 এর চেয়ে বড় কোনো একটা কিছু আমাদেরকে চিন্তা করতে হবে। সো এর থেকে বড় কিন্তু 11n, 12n, 13n, 14n, 15n, 16n, এরকম অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, বাট সবচেয়ে লোয়েস্ট আমাকে নিতে হবে। সো 10 প্লাস 5 এর সবচেয়ে লোয়েস্ট বড়টা হচ্ছে 11n। সো এখানে সি এর ভ্যালুটা এন এবং জি অফ এনটা আমরা বের করব। এখন জি অফ এনটা বের করার জন্য এন এর ভ্যালু প্রথমে ওয়ান ইনপুট করেন, এরপরে দেখেন এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে কিনা। অনের জন্য করে না, দুইয়ের জন্য করে না, তিনের জন্য করে না, চারের জন্য করে না, বাট পাঁচের জন্য ইকুয়েশনটা স্যাটিসফাই করে। যেহেতু পাঁচের জন্য ইকুয়েশনটা স্যাটিসফাই করে, সি এর ভ্যালু তাহলে 11 এবং পাঁচ এবং পাঁচ থেকে বড় যে কোনো ভ্যালুর জন্য স্যাটিসফাই করবে। অতএব সি এর ভ্যালু 11 এবং এন এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 5। এবার আসেন বিগ ওমেগা। বিগ ওমেগার ক্ষেত্রে ফর্মুলাটা আমি লিখলাম, এফ এন এর মান বসাইলাম। এখন সিজিএন, সিজিএন এর এখানে 10n প্লাস 5 এর চেয়ে ছোট বা ইকুয়াল একটা মান আমাকে এখানে, মানে ভ্যালু এখানে বসাইতে হবে। এখন 10n প্লাস 5 এর চেয়ে ছোট 10n ইকুয়াল আছে, যেহেতু 10n, 9n, 8n, 7n যে কোনো কিছু হতে পারে, বাট আমি 10nই কেন লিখলাম? কারণ সবচেয়ে নিয়ারেস্টটাই থাকতে হবে। বিগ ওর ক্ষেত্রে যেরকম আমার সবচেয়ে ছোটটা আমি 11 সবচেয়ে ছোট ছিল, যেটা কিনা এটাকে স্যাটিসফাই করে। আর বিগ ওমেগার ক্ষেত্রে আমি নিব সবচেয়ে বড়, যেটা কিনা এটাকে স্যাটিসফাই করে। সো এখানে 10n দিলে স্যাটিসফাই হয়, সো সি এর ভ্যালু 10। তারপর এন এর ভ্যালু বের করার জন্য এন ইকুয়াল টু 1 বসান, স্যাটিসফাই করে। সুতরাং এন এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। সো বিগ ওর ক্ষেত্রে সি এর ভ্যালু 11, এন এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 5। আর বিগ ওমেগার ক্ষেত্রে সি এর ভ্যালু 10 আর এন এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। এবার আসেন বিগ থেটা। বিগ থেটার ক্ষেত্রে আমরা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে সাজাই লিখলে এইভাবে লেখা যায়, আপনারা একটু খেয়াল করেন। সো এফ এন এর ভ্যালু বসাইলাম। এখন সি ওয়ান জিএন, সি টু জিএন, এটা এই দুইটা ভ্যালুতে আমি কি বসাবো? আচ্ছা, একদম সহজ কথা বুঝেন। সি ওয়ান জিএনটা একটু এদিকে তাকান, বিগ থেটা হচ্ছে এই দুইটার কম্বিনেশন আর কি, ঠিক আছে? সো সি অন জিএনটা হচ্ছে আমার বিগ ওমেগা, আর সি টু জিএনটা হচ্ছে বিগ ও।
সো সেই দুইটার ভ্যালু আমরা বসাইছি। সো C1 ইকুয়াল টু তাহলে 10, C2 ইকুয়াল টু 11, গুড। এবং এনটা কত বিগ থিটার ক্ষেত্রে সেটা আমাদের বের করতে হবে। একটু কথা খেয়াল রাখেন, এনটা হবে বিগ ও আর বিগ ওমেগার ক্ষেত্রে আমি যে এন পাইছি সেই এনের ইন্টারসেক্টিং পয়েন্ট। এখন আসেন কি অবস্থা, আচ্ছা স্টপ রেকর্ডিং পোস্ট নাই, ওকে। আমি যদি এখানে সংখ্যা রেখায় একটু চিন্তা করি, সো এটা হচ্ছে 1 2 3 4, করে লিখি 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। আচ্ছা, এখন দেখেন একটা এন ছিল এন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, তার মানে ওইটা শুরু হচ্ছে এখান থেকে, রাইট? শুরু হচ্ছে এই অন থেকে, অন থেকে চলতে থাকবে আর কি। আর একটা ছিল হচ্ছে এন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, রাইট? এন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, তাহলে 1 2 3 4 5। আর একটা হচ্ছে এখান থেকে একদম সামনের দিকে যদি থাকবে। এখন এই রেডটা হচ্ছে একটা ভ্যালু আর এইটা হচ্ছে একটা ভ্যালু। এই দুইটা ইন্টারসেক্ট করছে কোন পয়েন্টে একটু খেয়াল করেন তো। এই দুইটা কিন্তু ইন্টারসেক্ট করছে আমার এই 5-এ। সো এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, এই ইন্টারসেক্টিং পয়েন্টটাই হচ্ছে আমার বিগ থিটার এন। সো ইন্টারসেক্টিং পয়েন্টটা যেহেতু 5 এবং 5 ইনক্লুড, সো এই কারণে আমি এখানে বিগ থিটার ক্ষেত্রে এন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 হয়েছে। এই যে এন, বিগ ও এর এন আর বিগ ওমেগার এন, এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্টটাই হবে বিগ থিটার এন। এবারে আসেন ওকে, এরপরে আমরা কোড ব্লকসটা অন করি। আচ্ছা, স্ট্রিং এর ক্ষেত্রে আমরা একটা ব্যাপার একটু দেখে যাই। এখানে যে এটা আসছে, আমরা একটা স্ট্রিং নিলাম হ্যালো নামে। এরপর আমরা এখানে দুটো ফাংশন দেখবো একটু জাস্ট। একটা ফাংশন হচ্ছে পুশ ব্যাক এবং একটা প্যারামিটারে একটা ভ্যালু দিয়ে দিতে হয়, ঠিক আছে? এটাকে আমি আপাতত অফ রাখি। তো এই পুশ ব্যাকটা করলে কি হচ্ছে আপনারা নিজেরাই একটু আউটপুটটা অবজার্ভ করেন। দেখেন এই হ্যালোর পরে এই যে বি ছিল, পুশ ব্যাকে বি হচ্ছে পুশ হয়েছে। আচ্ছা, আর একটা আছে, সেটা হচ্ছে পপ ব্যাক, ঠিক আছে? পপ ব্যাক, পপ ব্যাকের আইডিয়া আউটপুটটা দেখেন। পপ ব্যাকে কি হয়েছে, আমার মেইন স্ট্রিংটা ছিল হ্যালো, বাট পপ ব্যাক করার কারণে লাস্টের যে ওটা ছিল সেটা পপ হয়েছে। সো আই হোপ আপনারা পুশ ব্যাক এবং পপ ব্যাক বুঝতে পারছেন। এবং পুশ ব্যাক আর পপ ব্যাক এই দুইটার ভিতরে আর একটা ডিফারেন্স আমি বলতে পারি, যে পুশ ব্যাকে একটা প্যারামিটার দেওয়া লাগে যেটা লাস্টে পুশ হবে, আর পপ ব্যাকে প্যারামিটার দেওয়ার দরকার নাই, লাস্ট থেকে পপ হতে থাকবে। আচ্ছা, এরপরে আসেন এটাকেও দেখে যাই একসাথে। আচ্ছা, দেখেন
আমার এইটা একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটায় ক্যারেক্টার আছে, আইডি আছে, একটা ডাবল ভেরিয়েবল আছে, একটা ক্যারেক্টার ভেরিয়েবল আছে 100 সাইজের। ওকে, এখন আমি যদি এটাকে মেমোরিতে চিন্তা করি, জিনিসটা কীরকম হইতেছে, প্রথমে আমার ক্যারেক্টার হচ্ছে 30, তাহলে এইটা হচ্ছে, যেহেতু ক্যারেক্টার 30 বাইট জায়গা নিবে প্রথম। ওকে, এরপরে কি করবে, এরপরে হচ্ছে ইন্টিজার মানে 4 বাইট জায়গা নিবে। এরপর হচ্ছে একটা ডাবল মানে 8 বাইট জায়গা নিবে, যেহেতু ডাবল 8 বাইট জায়গা নিবে। ওকে, এরপরে কি আছে, আমার ক্যারেক্টার আছে 100, তার মানে এরপরে আবার 100 বাইট জায়গা নিবে। সো টোটাল আমার কত বাইট জায়গা নিতেছে, এই যে এখানে টোটালটা যদি আমি ক্যালকুলেট করি কত বাইট জায়গা নিতেছে, এটা নিল হচ্ছে আপনার 30, এটা নিল হচ্ছে ইন্টিজারের 4, এইটা নিল হচ্ছে ডাবলের 8, আর এটা নিলে একটু ছোট হয়ে গেছে, এটা নিল ক্যারেক্টারের 100। তাহলে টোটাল জায়গা নিতেছে আমার 142 বাইট। আমার স্ট্রাকচারটা খেয়াল করবেন, আমার স্ট্রাকচারটা টোটাল 142 বাইট জায়গা নিতেছে। আচ্ছা, এরপরে এই স্ট্রাকচারের আমরা 10টা অ্যারে তৈরি করছি। সো স্ট্রাকচারের যেহেতু 10টা অ্যারে তৈরি করছি, তাহলে টোটাল আমার কত জায়গা নিতেছে এই প্রোগ্রামটা, টোটাল আমার প্রোগ্রামটা জায়গা নিতেছে এইটা, যেহেতু 10টা অ্যারে তৈরি করছি, এরকম 10টা স্ট্রাকচার তৈরি করছি, এইটা ইন্টু 10, তার মানে 1420 বাইট জায়গা নিতেছে আমার এই টোটাল প্রোগ্রামটা। আই হোপ আপনারা এটা পারবেন। এবারে আসি আমরা, আর স্ট্রাকচার কিভাবে বানায়, স্ট্রাকচার কিভাবে ম্যানিপুলেট করে, এগুলো আমাদের সিএ ছিল, একটু দেখে নিয়েন যদি আপনার এই কোডটা বুঝতে সুবিধা হয়, মানে অসুবিধা হয়। ওকে, আচ্ছা, এরপরে যে টপিকটা আমরা দেখব, লাস্ট একটা টপিক, আর দুইটা টপিক দেখব, তো এটা একটা লাস্ট টপিকই বলা চলে। দেখেন, আমরা এর আগের দিন আমরা 2D অ্যারের একটা লেকচার দেখছিলাম, 2D অ্যারে থেকে কিভাবে লোকেশনটা বের করে। সো ওইটা একটা ওয়ে ছিল। 2D অ্যারে যদি আমাদের কাছে ওইভাবে কি বলে, মানে কার্ভ করা থাকে, তাহলে আপনারা ওইভাবে ইজিলি বের করতে পারবেন। ওখানে একটা ফর্মুলা ছিল, আপনাদেরকে ওইটার অলরেডি আমি এটাও হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। সো ওইটা একটু দেখে নিয়েন। আরেক টাইপের প্রশ্ন হতে পারে, ওইটা এক টাইপের প্রশ্ন হতে পারে যে আপনাকে ওইভাবে 2D অ্যারে ড্র করে তারপর আপনাকে বলতেছে, আপনি তারপর এই যে বেস ডাব্লু এগুলো আপনারা বের করে কিভাবে করতে হয় গতদিন আমরা দেখছি, এবং হোয়াটসঅ্যাপে আপনাদেরকে অলরেডি দিয়েও দিছি আমি। আচ্ছা, আরেকভাবে হইতে পারে, সেটা হচ্ছে ধরেন সেম ওইটা আসলে একটু ইলাস্ট্রেটেড ছিল, আর এটা একটু কোশ্চেন টাইপের। আচ্ছা, প্রথমে বলা হয়েছে যে একটা এ 2D অ্যারে আছে যার সাইজ হচ্ছে 6x6, আর যার বেস অ্যাড্রেস হচ্ছে 333। গুড। আর একটা বি লিনিয়ার অ্যারে আছে, এটা 2D অ্যারে না, যার সাইজটা হচ্ছে 20। সো আমি এটাকে এখানে ড্র করছি, ঠিক আছে। সো আমরা কি জানি যে রো মেজর বা কলাম মেজরে 2D অ্যারে আসবে। সো এটা রো মেজরে, আমি এখানে বলাই আছে রো মেজর। সো রো মেজরে আমি 2D অ্যারেটাকে রাখলাম, ঠিক তার ইমিডিয়েট পরই আমার লিনিয়ার অ্যারে সেহেতু আর রো আর কলাম মেজর দরকার নেই, বি অ্যারেটা আছে। এবং এ অ্যারেটার ভিতরে আমরা স্টোর করতেছি ক্যারেক্টার টাইপ ভ্যালু, আর বি অ্যারেটার ভিতরে স্টোর করতেছি ইন্টিজার টাইপের ভ্যালু। ওকে, এখন আসেন, আমরা যদি এই অ্যারেটার 2 নাম্বার রো এর 1 নাম্বার কলামের মেমোরি অ্যাড্রেসটা জানতে চাই, ইন রো মেজরে যদি থাকে, তাহলে আমরা কিভাবে করব? হেয়ার ইজ আ ফর্মুলা, বেস প্লাস ডাব্লু এন ইন্টু আই প্লাস জে। এখানে বেস কত দেওয়াই আছে 333, ডাব্লু ইকুয়াল টু 1। কেন 1? কারণ এ অ্যারেটা তো ক্যারেক্টার সেভ করতেছে, রাইট? সো ক্যারেক্টারের কারণে 1। এটা যদি ইন্টিজার হইতো তাহলে 4 হইতো। আচ্ছা, এন ইকুয়াল টু এন মানে হচ্ছে নাম্বার অফ কলাম। সো আমার টোটাল নাম্বার অফ কলাম এখান থেকে দেখে বলেন তো কয়টা? 6টা, 6x6 অ্যারে যেহেতু। আই ইকুয়াল টু রো হুইচ ইজ 2। দেখেন এখানে 2 নাম্বার রো আর এই যে 1 নাম্বার কলাম। সো জে ইকুয়াল টু 1, 1 নাম্বার কলাম। এই ভ্যালুগুলো আপনি এই ফর্মুলাতে ইনপুট করেন, ইউ উইল গেট দ্য মেমোরি অ্যাড্রেস অফ এ 2 নাম্বার রো 1 নাম্বার কলাম। আচ্ছা, এরপর যদি আপনাকে বলা হয় হোয়াট উইল বি দ্য বেস অ্যাড্রেস অফ বি, তো এই যে এইখানে এইখানে আপনার এতে এ আর এটার সর্বলাস্ট, আই মিন সর্বলাস্ট বলতে কি 5,5 রো 5 কলাম 5। তো সবার লাস্ট বেস অ্যাড্রেস চাচ্ছি আমি বি এর, তো আমি কি করতে পারি, আমি এর 5,5 এর লোকেশনটা বের করতে পারি। এর যদি 5,5 এর লোকেশনটা পাই,
ধরেন আমি এর 5,5 এর লোকেশনটা পাইলাম 380, তাহলে বিটা হবে কি তার সাথে 1 যোগ করে পরেরটাই বি এর বেস অ্যাড্রেস। এই যে প্রথমটাই তো বেস অ্যাড্রেস বলতেছি আমরা। তো লাস্ট অ্যাড্রেসটার সাথে 1 যোগ করব। কেন 1 যোগ করতেছি? কারণ এটা ক্যারেক্টার। 1 যোগ করলেই আমরা বি এর বেস অ্যাড্রেসটা পেয়ে যাব। দেন হোয়াট উইল বি দ্য লাস্ট অ্যাড্রেস অফ বি? সো বি এর যদি বেস অ্যাড্রেসটা পাই, তাহলে আমরা এই বিটার কত, সাইজ কত, 20, তাহলে বি এর লাস্ট অ্যাড্রেসটাও আমরা বের করতে পারবো। সো আই হোপ আপনারা ক্লিয়ার হয়েছেন। ক্লিয়ার না হইলে আবার একটু আমার এই কথাটা বারবার শুনেন, তারপরে যদি না বুঝেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন। ওকে। আর 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 ওটার তো অলরেডি দেওয়া আছে। আই হোপ আর তেমন একটা কিছু বাকি নেই। লাস্ট একটা জিনিস, এটারও মনে হয় লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। অ্যারে অফ স্ট্রিং, এটা লিঙ্কও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আচ্ছা, এটা বেশ ইন্টারেস্টিং, অ্যারে অফ স্ট্রিংটা। এখন দেখেন আমরা কয়ভাবে স্ট্রিং ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? আমরা মোটামুটি এখন 5 ভাবে স্ট্রিং ক্রিয়েট করতে পারি। সো আপনারা এখান থেকে 2টা বা 3টা দেখলেই হবে। প্রথমটা দেখেন, ইউজিং পয়েন্টার। পয়েন্টার ইউজ করে আমরা কিভাবে স্ট্রিং তৈরি করতে পারি। এখানে পয়েন্টার তৈরি করে স্ট্রিং তৈরি করার কোডটা লেখা আছে, একটু খেয়াল করেন। কনস্ট্যান্ট, এখানে অবশ্যই কনস্ট ইউজ করতে হবে, তারপরে একটা পয়েন্টার ইউজ করছি আমরা। সো কনস্ট ইউজ করে পয়েন্টার, তারপরে হচ্ছে আমার অ্যারেটা, এবং এখানে 4 দেওয়াটা বাধ্যতামূলক না। এখানে আপনি যত খুশি তত অ্যাড করতে পারবেন, ঠিক আছে? কিন্তু সমস্যাটা কোথায় হয় পয়েন্টার ইউজ করে এভাবে স্ট্রিং বানালে? আপনার এটা যেহেতু কনস্ট, ঠিক আছে? সো আপনি এই স্ট্রিংগুলোকে আর এডিট করতে পারবেন না পরে। মেমোরিতে একবার স্ট্রিং নেওয়ার পরে সেটা ফিক্স হয়ে যায়। সো এটা খুবই মানে কি বলে, আনএফিশিয়েন্ট একটা ওয়ে স্ট্রিং এর। সো এরপরে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে 2D অ্যারে ইউজ করে। কিভাবে? একটা ক্যারেক্টার নিলাম, 2D অ্যারে ইউজ করে আমি মাল্টিপল স্ট্রিং নিচ্ছি। এখানে 2D অ্যারেতে আমরা জানি 2টা জিনিস হ্যান্ডেল করা যায় এট এ টাইম। সো এখানে সে যেটা করতেছে, এই 4 দিয়ে সে আসলে বেসিক্যালি হ্যান্ডেল করতেছে যে কতগুলো স্ট্রিং আমরা নিব। এখানে 4টা স্ট্রিং নিব। আর এই 10 দিয়ে হ্যান্ডেল করতেছে সে প্রত্যেকটা স্ট্রিং এ সর্বোচ্চ কয়টা ক্যারেক্টার থাকতে পারবে। সো আমার এখানে দেখেন কোন স্ট্রিংয়ে কিন্তু 10-এর বেশি ক্যারেক্টার নাই, এবং 10-এর বেশি ক্যারেক্টার দিলে সে নিবেও না। বুঝতে পারছেন? এইটা হচ্ছে এই 2D অ্যারেটার লিমিটেশন। আর এইটার লিমিটেশন কি ছিল? যে চেঞ্জ করা যায় না। আর এটার লিমিটেশনটা হচ্ছে আমি অনেকগুলো অ্যারে ইউজ করতে পারবো, তারপরে সেগুলোকে আমি আবার এডিটও করতে পারবো চাইলে, যেহেতু 2D অ্যারে। কিন্তু আমার এই 10টা আসলে ফিক্সড রাখতে হবে। 10, 11, 12 যাই রাখেন, 50 একটা ফিক্সড রেঞ্জে রাখতে হবে, তার বেশি ক্যারেক্টার নেওয়া যাবে না। সো এই প্রবলেমের পরে আমাদের কাছে পরবর্তীতে ইন্ট্রোডিউস হইলো স্ট্রিং ক্লাস, যেটা আমরা সিএ বেশ ভালো করে পড়ালেখা করছি হয়তো। স্ট্রিং ক্লাস আমরা অলরেডি অনেকবার ইউজও করছি। স্ট্রিং ক্লাসের ক্ষেত্রে কিন্তু এই ফোর লেখার দরকার নেই, এটা ডাইনামিক্যালি অ্যাড হতে থাকে। সো দিস ইজ দ্য ওয়ে আমরা স্ট্রিং ক্লাস যে মানে যেভাবে ইউজ করি। এখন স্ট্রিং ক্লাসের সমস্যাটা কি? স্ট্রিং ক্লাসে আবার সমস্যা হচ্ছে স্ট্রিং ক্লাসটা ডাইনামিক, তো ডাইনামিক হওয়ার কারণে এটা লোড টাইমটা অনেক বেশি। বাট স্ট্রিং ক্লাসে উপরের যে প্রবলেমগুলো ছিল, যেমন এইটার একটা প্রবলেম ছিল, এইখানে যা ডিফাইন করে দিব তার চেয়ে বেশি একটা স্ট্রিং এ ক্যারেক্টার থাকতে পারবে না। এইটার একটা প্রবলেম ছিল, এডিট করা যায় না। বাট স্ট্রিং ক্লাসে আসলে এরকম কোনো প্রবলেম নাই। স্ট্রিং ক্লাসটাই আমরা ম্যাক্সিমাম টাইম ইউজ করি। বাট এইটার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে লোড টাইমটা অনেক বেশি স্ট্রিং ক্লাসের। সো এরপরে আমাদের ভেক্টর ক্লাস আছে, আর একটা ক্লাস আছে হচ্ছে অ্যারে, ঠিক আছে? অ্যারে ক্লাস। সো এই দুইটা আমরা আপাতত মিডের জন্য আর দেখবো না, এটা আমরা প্রয়োজনে পরে দেখবো। আপনারা এই 3টা একটু নিজেরা খাতায় নোট করে ফেলাইন, যে স্ট্রিং এর যে 3টা ওয়ে আছে, ঠিক আছে? বিশেষ করে আপনার এই যে স্ট্রিং ক্লাসটা, এটা নিয়ে কিভাবে ডিল করে, তারপরে হচ্ছে 2D অ্যারেতে কিভাবে স্ট্রিংকে ডিল করা যায়, আর হচ্ছে এই পয়েন্টার আর কনস্ট ইউজ করে কিভাবে 2D অ্যারেকে ডিল করা যায়। ওকে, দ্যাটস ইট।